তুমি কি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে? তোমার কি ভূগোল সাবজেক্ট রয়েছে? তুমি কি ফোর্থ সেমিস্টারে পড়ছো? তো তোমাদের জন্য এই ভিডিও। যাদের ভূগোল রয়েছে এবং যারা ফোর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে, চলো দেখো। এটি কিন্তু তোমাদের রয়েছে, দেখো, বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। এটি কিন্তু রয়েছে পার্ট 3। এর আগে কিন্তু পার্ট 1 পার্ট 2 কিন্তু দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক কিংবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো যাদের প্রয়োজন রয়েছে। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2026 এবং 27 সেশনে দেখো রয়েছে ভূগোল ফোর্থ সেমিস্টার। আর সেই সঙ্গে দেখো তোমাদের রয়েছে, তোমরা কি করে পিডিএফ পাবে সেটা আমি খুব আম, ভালোভাবে ডিটেলস আমি তোমাদের বলে দেব। তো এই মুহূর্তে আমি তোমাদের দেখো ভূমিরূপ প্রক্রিয়া ইউনিট 2, এই ইউনিট 2 এর মধ্যে রয়েছে দেখো ভূমিরূপ প্রক্রিয়া। আর ভূমিরূপ প্রক্রিয়ার মধ্যে রয়েছে দেখো বহির্জাত প্রক্রিয়া। তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছো। তোমরা চিন্তা করে দেখো, তোমরা যখন ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু এই অন্তর্জাত প্রক্রিয়া কিংবা বহির্জাত প্রক্রিয়া নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করেছো ভূগোলে। তো দেখো, তোমাদের ঠিক সেই হিসেবেই কিন্তু তোমাদের ভূগোলের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারে রয়েছে তোমাদের দেখো ডিটেলস রয়েছে বহির্জাত প্রক্রিয়া। আর এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে রয়েছে নদীর দ্বারা গঠিত ভূমিরূপ, উপকূলীয় ভূমিরূপ, বায়ুর কার্য ও গঠিত ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বা গঠিত ভূমিরূপগুলো কি কি রয়েছে, চলো দেখে নেওয়া যাক। অবরোহণ ক্লাস 10-এ তোমরা পড়েছো, মাধ্যমিক যখন দিয়েছো। অবরোহণ কাকে বলে? অবরোহণ বলবে যে প্রক্রিয়ায় কিংবা যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো উঁচু ভূভাগ হয় পেয়ে 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 যখন নিচু হয়ে যায়, তখন তাকে বলা হয় অবরোহণ। ঠিক আছে? অব কথার মানে নিচু হয়ে যাওয়া। তোমরা এই চিত্রটি ফলো করো। এখানে একটি পাহাড় ছিল বা ঢিবি ছিল। ঠিক আছে? এই পাহাড় বা ঢিবিটি হয় পেয়ে পেয়ে যখন নিচু হয়ে গেছে, দেখো, হয় পেয়ে পেয়ে এরকম হয়ে গেছে, তখন একে বলা হয় অবরোহণ। অর্থাৎ কোনো উঁচু ভূভাগ প্রাকৃতিক শক্তির দ্বারা, আবহবিকার, নদীর দ্বারা, বায়ুর দ্বারা, হিমবাহের দ্বারা, সমুদ্রের তরঙ্গের দ্বারা ক্ষয় পেয়ে পেয়ে যখন নিচু হয়ে যায়, অর্থাৎ উঁচু ভূভাগ ক্ষয় পেয়ে যখন নিচু হয়ে যায়, তখন তাকে বলা হয় অবরোহণ। আর এই অবরোহণের ফলে ভূমির উচ্চতা কি হয়? কমে যায়। ঠিক আছে? তো আহ এরপরে রয়েছে, যেমন তোমরা বলতে পারো আমাদের পশ্চিমে রয়েছে ভঙ্গিল ভঙ্গিল পর্বত রয়েছে, যে আমাদের আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত কিন্তু ক্ষয় পেয়ে 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 কমে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে। ওটি কিন্তু একটি অবরোহণের উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ। আরোহণ প্রক্রিয়া কাকে বলে? দেখো, যে বহির্জাত প্রক্রিয়া মানে নদী, হিমবাহ, বায়ু প্রবাহ বা সমুদ্রের তরঙ্গের কার্য প্রভৃতির দ্বারা কোনো উঁচু ভূভাগ ক্ষয় করে, নুড়ি, পলি, বালি, কাঁকর ক্ষয় করে করে যখন নিচু কোনো জায়গায় এসে জমা করে যখন ওই নিচু জায়গাটাকে যখন ভরাট করে দেয়, তখন তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। তোমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে, দেখো, তোমাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে, পন্ড, POND। এই পন্ড বা পুকুর রয়েছে। এই পুকুর তুমি ছোটবেলা দেখেছো, পুকুরের গভীরতা অনেক বেশি। ঠিক আছে? কিন্তু বর্তমানে এই পুকুরটি কি হয়েছে দেখো তো। বর্তমানে এই পুকুরটি কি হয়েছে? নুড়ি, পলি, বালি, কাঁকড় দ্বারা এই পুকুরটি ভরাট হয়ে এর গভীরতা কি হয়েছে? কমে গেছে। পার্শ্ববর্তী অঞ্চল থেকে নুড়ি, পলি, বালি, তারপরে নোংরা আবর্জনা দিয়ে এই পুকুরটি কি হয়ে গেছে? ভরাট করে ফেলেছে। ঠিক আছে? অর্থাৎ নিচু জায়গা নিচু জায়গা যখন নুড়ি, পলি, বালি, কাঁকড় দ্বারা কি করে জমা হয়ে যখন ভরাট হয়ে যায়, তখন তাকে বলা হয় আরোহণ। ঠিক আছে? বলতে পারো নদীর চর বলতে পারো। তারপরে বলতে পারো যে স্টালাকমাইট রয়েছে, স্বাভাবিক প্লাবনভূমি বলতে পারো, স্বাভাবিক বাঁধ বলতে পারো, বালুচর বলতে পারো, পলি গঠিত সমভূমি বলতে পারো। এগুলো কিন্তু সবই আরোহণের উদাহরণ। এরপরে পর্যায়ন কাকে বলে? দেখো, পর্যায়ন অবরোহণ অবরোহণ প্লাস আরোহণ। এই অবরোহণ প্লাস আরোহণের সম্মিলিত ফলই হলো পর্যায়ন। বোঝা গেল? এই অবরোহণ এবং আরোহণ যখন মিলিতভাবে কাজ করে, তখন তাকে বলা হয় পর্যায়ন। ঠিক আছে? এই আর অবরোহণের ফলে উচ্চতা কি হয়? উচ্চতা কমে যায়। আরোহণের ফলে উচ্চতা বৃদ্ধি পায়, মানে সঞ্চয় হয়। এই প্রক্রিয়া এইভাবে যখন চলতে থাকে, তখন কোনো ভূভাগ প্রায় সমতলীকরণে পরিণত হয়, প্রায় সমান সমান ভূভাগে পরিণত হয়। একে পর্যায়ন বলা হয়। ঠিক আছে? তবে এই পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করে, দেখো, এই পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করে চেম্বারলিন এবং সলিসবেরি। প্রথম পর্যায়ন কথাটি ব্যবহার করে। তবে মতান্তরে কোথাও রয়েছে জিকে গিলবার্ট রয়েছে। তবে জিকে গিলবার্ট গ্রেট কথাটি প্রথম ব্যবহার করে।
GRAD, গ্রেট কথাটি কিন্তু প্রথম ব্যবহার করে জিকে গিলবার্ট। তো এরপরে রয়েছে দেখো তোমাদের, অথবা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, নগ্নি ভবন কাকে বলে। দেখো, নগ্নি ভবন ক্লাস 10-এ পড়েছো, ডেনুডেশন। ডেনুডেশন নগ্নি ভবন অর্থাৎ অর্থাৎ আমাদের এই ভূপৃষ্ঠ বা ভূত্বক ক্ষয় পেয়ে পেয়ে যখন নিচের শিলা যখন উন্মুক্ত হয়ে যায়, তখন তাকে নগ্নিভবন বলে। নগ্নিভবন কাকে বলে ক্লিয়ারলি বলবে, আবহাওয়া বিকার, তারপরে ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয় যখন মিলিতভাবে বা সম্মিলিতভাবে কাজ করে, তখন ভূগর্ভের বা নিচের শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় নগ্নিভবন। ধরো এই যে তুমি বসে আছো, এখানে তোমার বাড়িঘর রয়েছে, এখানে তোমার বাড়িঘর রয়েছে, দেখো এই যে তোমার বাড়িঘর রয়েছে, প্রাকৃতিক শক্তির দ্বারা এখানে কিন্তু শিলার স্তর রয়েছে, এখানে কিন্তু শিলার একটি স্তর রয়েছে, লেয়ার রয়েছে, শিলার লেয়ার। প্রাকৃতিক শক্তির দ্বারা এই যে উপরের মাটি ক্ষয় পেয়ে 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 আবহাওয়া বিকার দ্বারা, নদীর দ্বারা, আহ ক্ষয়ীভবন বা পুঞ্জিত ক্ষয়ের ফলে এই উপরের ভাগটির শিলাসমূহ কি হয়েছে, ক্ষয় পেয়ে অন্যদিকে সরে গেছে। তখন এই নিচের শিলা কি করেছে, নিচের শিলা উন্মুক্ত হয়েছে, মানে নিচের শিলা তুমি উপর থেকে দেখতে পাচ্ছ, তার মানে একেই বলা হয় নগ্নিভবন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ইনসেল বার্স কাকে বলে। ইনসেল বার্স বা ইনসেল বার কাকে বলে, শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে, ক্ষয়ের ফলে উপরের ভাগটা গোলাকার, প্রান্ত ভাগটা খাড়া এবং মসৃণ যে ভূভাগ রয়েছে, বা যে টিলা বা ঢিবি দেখা যায়, তো বা যেই পাহাড় দেখা যায়, তখন তাকে ইনসেল বার্স বা ইনসেল বার্গ বলে। খুব সুন্দরভাবে এক কথায় বলে দিচ্ছি, শুষ্ক অঞ্চলে কিংবা মরু অঞ্চলে ক্ষয় প্রতিরোধ করে যে বিক্ষিপ্তভাবে যে পাহাড় দাঁড়িয়ে থাকে, তাকে বলা হয় ইনসেলবার্স। তারপরে বলবে ইনসেলবার্সের উপরের ভাগটা গোলাকার থাকে, ঠিক আছে, প্রান্ত ভাগ খাড়া থাকে এবং মসৃণ। আমি দুই একটি এঁকে দিচ্ছি, দেখো এগুলো কিন্তু এক একটি ইনসেলবার্স। ঠিক আছে, এগুলো কিন্তু এক একটা ইনসেলবার্স। ওকে, এর উপরের ভাগটা দেখো গোলাকার, প্রান্তভাগ খাড়া এবং মসৃণ। এগুলোকে এক একটাকে বলা হয় কি বলতো, এগুলোকে এক একটাকে বলা হয় ইনসেলবার্স। শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে দেখা যায়। গ্রানাইট বা গ্রানাইট বা নিস বা নাইস শিলা দ্বারা এই ধরনের ইনসেলবার্স গড়ে উঠেছে। এরপরে রয়েছে প্রপাতকূপ। প্রপাতকূপ কথার মানে হলো পার্বত্য অঞ্চলে জলপ্রপাতের পাদদেশে নদীর প্রবল জলস্রোত ও প্রস্তরখণ্ডের প্রচন্ড আঘাতে জলের ঘূর্ণনে অবকর্ষ প্রক্রিয়ায় বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে বিশাল আকৃতি হাড়ির মতো যে বিশাল আকার গহ্বর তৈরি করে, তাকে প্রপাতকূপ বা প্লান্স পুল বলা হয়। তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছো। সুবর্ণরেখার হুড্রু জলপ্রপাত, এরকম প্রপাতকূপ দেখা যায়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের আহ পলল পলল শঙ্কু কি, দেখো পলল শঙ্কু হলো পার্বত্য অঞ্চল থেকে নদী যখন সমতল ভূমিতে নেমে আসে, তখন পার্বত্য অঞ্চল থেকে নিয়ে আসা নুড়ি পলি বালি কাকর পর্বতের পাদদেশে জমা হয়ে, ঠিক আছে, যেখানে ঢাল কম, সেই কম ঢালে জমা হয়ে নুড়ি পলি বালি, তখন শঙ্কু আকৃতি বা ত্রিভুজ আকারে এক ধরনের ভূভাগ গড়ে ওঠে। একে বলা হয় কিন্তু পলি শঙ্কু বা পলল শঙ্কু। ঠিক আছে, পাশাপাশি অসংখ্য পলল শঙ্কু যখন জমা হয়, তখন এদের একসঙ্গে পলল বেজুনি বা হাত পাখার মতো দেখতে হয়। তোমাদের একটি চিত্র এঁকে দিচ্ছি, তোমরা ফলো করো। দেখো এটি পাহাড় পর্বত দেখতে পাচ্ছ, এখানে এই ঢাল কিন্তু কমে গেছে, এখানে কিন্তু নুড়ি পলি বালি কাকর জমা হয়ে এই কি করে বলতো, পলল শঙ্কু বা পলল বেজুনি এক ধরনের ভূভাগ গড়ে ওঠে। ঠিক আছে, তার কারণ পাহাড়ের ঢাল কিন্তু এখানে কমে গেছে, এর থেকে কিন্তু মধ্যগতি বা সমতল ভূভাগ কিন্তু শুরু হয়েছে। তাই পাহাড় থেকে নুড়ি পলি বালি কাকর এই পর্বতের পাদদেশে বা প্রান্ত দেশে জমা করে, ঠিক আছে, জমা করে কি করে ত্রিভুজ আকৃতির এক ধরনের ভূভাগ তৈরি করে, যাকে পলল শঙ্কু বলা হয়। চলো এরপরে রয়েছে জলবিভাজিকা। দেখো আহ, যে জলবিভাজিকা কথার মানে হলো যে উচ্চ ভূভাগ কোনো নদ নদীকে আলাদা করে দেয়, তখন তাকে, সেই উঁচু ভূভাগকে বলা হয় জলবিভাজিকা। চলো দেখে নিচ্ছি, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে, তখন তাকে জল বিভাজিকা বলে। ধরো এটি রয়েছে ধরো বলে দিচ্ছি,
ধরো বিন্দু পর্বত, এটি বিন্দু পর্বত রয়েছে, বিন্দু পর্বতের এই দিক থেকে কিছু নদী প্রবাহিত হয়েছে, বিন্দু পর্বতের এই দিক থেকে কিছু নদী প্রবাহিত হয়েছে। তো এই বিন্দু পর্বতটি জল বিভাজিকা রূপে কাজ করে। জল জল বিভাজিকা মানে জলকে ভাগ করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে এই উচ্চ ভূভাগ, একে বলা হয় জল বিভাজিকা। ভারতের হিমালয়, তারপরে পশ্চিমা ঘাট, বিন্দু পর্বত, সাতপুরা পর্বত প্রভৃতি কিন্তু জল বিভাজিকার কিন্তু এক্সাম্পল। এরপরে রয়েছে দেখো তোমাদের পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গড়ে ওঠে, 3 নম্বরের প্রশ্ন থাকবে। পাখির পায়ের মতো বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ দেখো কিভাবে গড়ে ওঠে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই পারবে। তবে আমি বলে দিচ্ছি, দেখো নদীর গতিবেগ বেশি হলে নদীর নদীর তার আহ শাখা নদীর মাধ্যমে সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি পলি বালি কাকর কাদা প্রভৃতি উপাদানগুলি বহন করে সমুদ্রে বহু দূরে নিয়ে যায়। তার মানে বোঝা গেল এটি ধরো নদী, এটি ধরো নদী, ঠিক আছে, এটি ধরো স্থলভাগ, এটি স্থলভাগ, এটি হলো স্থলভাগ, ঠিক আছে। এই যে নদী, এই যে নদী থেকে নিয়ে বয়ে আসা নুড়ি পলি বালি কাকর বহুদূর প্রচুর স্পিড বহু দূরে নিয়ে যায়। দেখো নুড়ি পলি বালি কাকর বহু দূরে নিয়ে যায়, এগুলো কিন্তু সমুদ্রের জলভাগ, বহু দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার ফলে কি হয় বলতো, বহু দূরে নিয়ে যাওয়ার পর আবার অন্যদিকে সমুদ্রের জলের ঘনত্ব আমরা জানি বেশি, প্রচুর লবণ রয়েছে, ঠিক আছে। আর নদীর জলের ঘনত্ব কিন্তু আমরা জানি কম। তাই দেখো দুদিক থেকে পলি জমা হয়ে এই দিক থেকেও পলি নিয়ে আসলো, আর সমুদ্রের মধ্যে কিছু লবণ জাতীয় বা কিছু পলি জাতীয় পদার্থ জমা হয়ে কি হয় বলতো, পাখির পায়ের মতো এক ধরনের বদ্বীপ গড়ে ওঠে, ঠিক আছে। একে বলা হয় কিন্তু পাখির পায়ের ন্যায় বদ্বীপ। যেমন আমাদের রয়েছে পৃথিবীর বিখ্যাত মিসিসিপি নদীর মোহনার বদ্বীপ, আমাদের ভারতে রয়েছে কৃষ্ণা নদীর মোহনা বদ্বীপ রয়েছে, এগুলো। এরপর রয়েছে টিকা লেখো। ইয়ারদাং, ইয়ারদাং তোমাদের টিকা লিখতে হবে। মরু অঞ্চলে বায়ুর অবকাশের প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট মোরগের ঝুঁটির আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপ গড়ে ওঠে তখন তাকে ইয়ারদাং বলা হয়। দেখো ইয়ারদাং কিন্তু অনেকটা এরকম টাইপের কিন্তু অনেকটা ইয়ারদাং, অনেকটা মোরগের, দেখো অনেকটা মোরগের কিন্তু ঝুঁটির মতো কিন্তু ইয়ারদাং গড়ে ওঠে, ঠিক আছে। তো বলা হয়েছে মরু অঞ্চলে বায়ুর অবকর্ষ, এই যে বায়ুর অবকর্ষ মানে নিচের দিকে, অবকর্ষ ক্ষয় প্রক্রিয়ার ফলে সৃষ্ট মোরগের ঝুঁটির নয় আকৃতির বিশিষ্ট ভূমিরূপকে ইয়ারদাং বলা হয়। চিলির আটাকামা এবং মধ্য এশিয়ার মরু অঞ্চলে এরকম অসংখ্য ইয়ারদাং দেখা যায়। এর বৈশিষ্ট্য লিখে দিয়েছি 3 নম্বর, তোমরা দেখে নাও কিংবা স্ক্রিনশট দিয়ে নাও। কিন্তু তোমরা যারা পিডিএফ নেবে সেই পিডিএফ নিতে গেলে কিন্তু 7890404016 টোটাল, অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টারের টোটাল পিডিএফ পাবে। একটা পিডিএফ এর মধ্যেই তোমাদের থাকবে টোটাল অধ্যায়, তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ থেকে তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, কিংবা তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। তবে জেরক্স করে নিলে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে, আমার এই নোটসের বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন হবে না, ঠিক আছে। ইয়ারদাগের দেখো অথবা দিয়ে লিখে দিয়েছি। এরপরে রয়েছে অপসরণ জনিত গর্ত কি করে সৃষ্টি হয়। দেখো শুষ্ক অঞ্চলে কিংবা মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে বায়ুর ক্ষয়কার্যের ফলে বায়ু প্রবল বেগে যখন প্রবাহিত হয় তখন 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 মরু অঞ্চলে কি করে বলতো, মরু অঞ্চলে এই বালি অন্য জায়গায় উড়িয়ে নিয়ে গিয়ে অবনমিত এক ধরনের গর্ত তৈরি করে, ঠিক আছে। এই গর্তগুলোকে বলা হয় অপসরণজনিত গর্ত। যেমন রয়েছে মিশরের কাতারা কিন্তু অপসরণজনিত গর্তের বা অপসরণজনিত গর্ত বা কি বলবো প্লায়ার একটি বিখ্যাত উদাহরণ। এরপরে রয়েছে দেখো তোমাদের বালিয়ারি কাকে বলে, দেখো বালিয়ারি হলো প্রকৃতপক্ষে বালির পাহাড়। শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে বায়ুর দ্বারা বা বায়ু বাহিত নুড়ি বালি প্রভৃতি জমা হয়ে যে উঁচু ঢিবির মতো বা পাহাড়ের মতো যে ভূভাগ তৈরি করে তখন তাকে বলা হয় বালিয়ারি হলো এক ধরনের বায়ুর পাহাড়, ঠিক আছে। শুষ্ক অঞ্চলে বা শুষ্ক প্রায় মরু অঞ্চলে এই বালির এই জমাট বেঁধে কিন্তু এই ধরনের বালিয়ারি গড়ে ওঠে। তো বালিয়ারি গুলির মধ্যে অন্যতম হলো বারখান রয়েছে, অনুদৈর্ঘ্য বালিয়ারি রয়েছে। দেখো আমি তোমাদের যে ক্লাসটি দিচ্ছি সাজেশন কিংবা উত্তর দিচ্ছি, এই সাজেশন বা উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কথার ক্ষেত্রে আমার ভয়েসের ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে, তার কারণ এই নিয়ে তোমাদের কিন্তু 6টি ভিডিও করছি এক নাগাড়ে।
6টি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তার কারণ অন্যদিকে রয়েছে দেখো, অন্যদিকে পরিবেশবিদ্যা রয়েছে, তারপরে রয়েছে আহ অন্যদিকে ক্লাস 10 এর ভিডিও রয়েছে, ভূগোল রয়েছে, ঠিক আছে? তো দ্বাদশ শ্রেণী রয়েছে, দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার রয়েছে। এরকম করে কিন্তু তোমাদের 6টি ভিডিও, এই ভিডিও নিয়ে 6টি ভিডিও কিন্তু আমি এক নাগাড়ে করছি, তাই ভয়েসের কিছু প্রবলেম হবে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো চলো, রয়েছে টিকা লেখো। টিকা লেখনের মধ্যে রয়েছে বারখান। তো বারখান আমরা জানি, দেখো বারখান আমরা জানি কি, দেখো শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে, আহ মরু অঞ্চলে আড়াআড়ি ভাবে অর্ধচন্দ্রাকৃতি বা আধখানা চাঁদের মতো যে বালির পাহাড় গড়ে ওঠে, তখন তাকে বলা হয় কিন্তু বারখান। আমি একটি অঙ্কন করে দিচ্ছি, দেখো এটি কিন্তু এক ধরনের বারখান টাইপের, ঠিক আছে? বারখান, এটি কিন্তু বারখান, ঠিক আছে? এটি কিন্তু বারখানের বায়ুর প্রবাহের দিক, এটি কিন্তু বায়ুর প্রবাহের দিক। এই দিকটা কিন্তু দেখো বারখান প্রবাহের দিক, এই দিকটা মসৃণ থাকে, আর মানে বায়ু প্রবাহের দিকটা মসৃণ থাকে, আর বিপরীত দিকটা কিন্তু অমসৃণ থাকে এবং সিংহের মতো অবস্থান করে। বিপরীত দিক কিন্তু সিংহের মতো অবস্থান করে। বারখানের প্রবাহের দিক কিন্তু দেখো মসৃণ আকৃতি হয় এবং লেজের মতো হয়। ওকে, তো বারখান কাকে বলে আমি বললাম। আর বারখানের বৈশিষ্ট্য তোমরা অবশ্যই দেখে নাও। যারা পিডিএফ নেবে তোমরা তো পেয়ে যাবে, আর যারা পিডিএফ নিতে পারবে না তোমরা ভিডিও দেখো এবং স্ক্রিনশট দিয়ে নাও। চলো, এরপর রয়েছে অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং তির্যক বালির। এখান থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেক বছর হয়, গতবারে হয়েছে, তো এবারও হবে। অনুদৈর্ঘ্য বালির এবং তির্যক বালিরই সংজ্ঞা পড়বে। তির্যক বালিয়ারি, দেখো তির্যক বালির একটি মানে বারখান বালিয়ারি, বারখান বালিয়ারির একটি অংশ তির্যক বালিয়ারি। ওকে, আর অনুদৈর্ঘ্য বালিয়ারি হলো একদম অনুভূমিক ভাবে গড়ে উঠবে লম্বা শিফট বালিয়ারি। অনুদৈর্ঘ্য বালিয়ারির আর একটা নাম বলতে পারো শিফট বালিয়ারি, ঠিক আছে? এটি লম্বা দীর্ঘ হয় এবং সরু হয়। মরু অঞ্চলে, বিশেষ করে সৌদি আরব বা ইরাক, ইরান, এই সমস্ত মরু অঞ্চলে কিন্তু এই অনুদৈর্ঘ্য বালিয়ারি কিন্তু বিশেষ করে চোখে চোখে পড়ে। তলোয়ারের মতো, দেখো আমি একটু এঁকে দিচ্ছি, এই ধরনের বালিয়ারি অনেকটা এইরকম টাইপের, এইরকম টাইপের লম্বা লম্বাটে হয়, সরু লম্বাটে এই ধরনের বালিয়ারি হয়। আর এই ধরনের বালিয়ারির মাঝখানে কিন্তু দেখো, মাঝখানে কিন্তু নিচু জায়গা, ঠিক আছে? এই মাঝখানে নিচু জায়গা, একে কিন্তু করিডোর বলা হয়। দুটি বারখানের মধ্যবর্তী অঞ্চলকে করিডোর বলা হয়, বা দুটি শিফট বালিয়ারির মধ্যবর্তী অঞ্চলকে কিন্তু করিডোর বলা হয়, ঠিক আছে? তো এই যে বারখান কিন্তু লম্বা তলোয়ারের মতো হয়, ঠিক আছে? এই অনুদৈর্ঘ্য বালিয়ারি কি ওয়ান টাইপ অফ শিফট বালিয়ারি, ঠিক আছে? তো দেখো এর এগুলো কিন্তু আমি লিখে দিয়েছি এখানে। তির্যক বালিয়ারি কিন্তু এক ধরনের কিন্তু বারখান বালিয়ারির একটি অংশ। এরপর টিকা লেখো মন্থকূপ। দেখো নদীর গতিপথে যখন, আমি এখানে এঁকে দিচ্ছি, দেখো নদীর গতিপথে নদীর গতিপথে যখন নদীর তলদেশে ছোট ছোট হাড়ির মতো এক ধরনের গর্ত তৈরি করে, ঠিক আছে? এক ধরনের অমসৃণ এক ধরনের গর্ত তৈরি করে। এটা দেখতে অনেকটা পটল বা বোতলের মতো, ঠিক আছে, হাড়ির মতো। তখন এই ধরনের গর্তগুলোকে বলা হয় মন্থকূপ। বিশেষ করে হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই ধরনের কিন্তু এই ধরনের নদী বক্ষে কিন্তু অসংখ্য মন্থকূপ দেখা যায়। এগুলো কিন্তু বিশেষ করে উচ্চ পার্বত্য অঞ্চলে এই ধরনের মন্থকূপ বিশেষ করে দেখা যায়, ঠিক আছে? এগুলো কিন্তু জলের দ্বারা তারপরে ছোট ছোট যেই নুড়ি বালি থাকে, সেই বালির দ্বারা সেই ঘূর্ণমান করতে করতে নদীর তলদেশে ক্ষয় করে করে বোতলাকার এক ধরনের গর্তের মতো তৈরি করে। এরকম এক ধরনের গর্ত তৈরি করে, ঠিক আছে? প্রচুর নদীর জলের দ্বারা আর নুড়ি পলি বালির দ্বারা ঘুরতে 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 তলদেশটা ক্ষয় করে বোতলের মতো, হাড়ির মতো এক ধরনের ভূভাগ তৈরি করে। গিরিখাত কাকে বলে? তোমরা গিরিখাত ক্লাস 10 এ পড়েছো, তোমরা অ্যাটলিস্ট একবার দেখে নাও। প্লাবনভূমি কাকে বলে? দেখো প্লাবনভূমিও তোমরা জানো যে নদী যখন উচ্চগতি মধ্যগতি নদী যখন সমতল ভূমি বা নিম্ন গতিতে প্রবাহিত হয়, তখন নদীর জলের গতিবেগ কমে যায়। তখন নদীর বৃষ্টির জল এবং নদীর জল কিংবা বরফ গলা জল একসঙ্গে মিলিত হয়ে নদীর জল যখন নদীর উপকূলবর্তী হয়ে নদীর দুকুল প্লাবিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে ভূভাগ তৈরি করে, তখন তাকে কিন্তু প্লাবনভূমি বলে। এই ধরনের প্লাবনভূমিতে বালি, কাদা ইত্যাদি প্লাবনভূমি জমি কিন্তু নতুন নতুন ভূভাগ তৈরি করে। আর এই ধরনের প্লাবনভূমি কিন্তু জমি কিন্তু উর্বর প্রকৃতির হয়, ফসল কিন্তু ভালো হয়, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ফসল কিন্তু বেটার হয়, ঠিক আছে? এরপরে রয়েছে, দেখো সৃষ্টি দিয়েছি, উদাহরণও দিয়েছি। স্বাভাবিক বাঁধ কাকে বলে? দেখো নদীর গতিপথে, ধরো কোনো নদী, আমি বলে দিচ্ছি, দেখো
কোন নদী, এই যে কোন নদী, এই যে কোন নদী যখন প্রবাহিত হয় তখন নদীর দুপাশে দেখে নাও, দুপাশে নুড়ি পলি বালি, দেখে নাও নদীর দুপাশে নুড়ি পলি বালি কাকর, এগুলো কিন্তু কি হয় বলতো, এগুলো কিন্তু জমা হয়ে নদীর দুপাশে, মানে নদী যখন নিম্ন গতিতে প্রবাহিত হয় তখন নদীর গতিবেগ কমে যায়, তখন নদীর জল দুকুল উপচে পড়ে, মানে পার্শ্ববর্তী অঞ্চলে বা উপচে পড়ে পার্শ্ববর্তী অঞ্চলে ঢুকে যায়, তখন নদীর দ্বারা বাহিত নুড়ি পলি বালি কাকর প্রভৃতি নদীর দুপাশে জমা হয়ে স্বাভাবিক এক ধরনের বাঁধ তৈরি করে, মানে এক ধরনের বাঁধ তৈরি করে, একে স্বাভাবিক বাঁধ বলা হয়। এগুলো তোমরা সৃষ্টি কিংবা বৈশিষ্ট্য তোমরা দেখে নাও। এরপর রয়েছে তোমাদের পলল বেজুনি। পলল বেজুনি দেখো, তোমাদের কিন্তু ওই পলল শঙ্কু করিয়েছিলাম পর্বতের পাদদেশ থেকে, পলল শঙ্কু এবং পলল বেজুনি। পলল শঙ্কু যখন করিয়েছিলাম তখন কিন্তু আজকে কিন্তু বলেছিলাম প্রথমেই পলল শঙ্কুর ক্ষেত্রে কিন্তু পলল বেজুনির কথা বলেছিলাম, তোমরা অ্যাটলিস্ট একবার দেখে নাও। এরপরে রয়েছে জলপ্রপাত, ওয়াটারফলস। এই জলপ্রপাত কাকে বলে দেখো, নদী পার্বত্য প্রবাহে কঠিন এবং নরম শিলার অনুভূমিকভাবে কিংবা আড়াআড়িভাবে অবস্থান করে। দেখো পার্বত্য অঞ্চলে অনুভূমিকভাবে, এই যে অনুভূমিকভাবে অবস্থান করলো, ঠিক আছে, অনুভূমিকভাবে, এটি ধরো কঠিন শিলা, এটি কঠিন শিলা, এটি ধরো নরম শিলা, ঠিক আছে, এটি কঠিন শিলা, এটি ধরো কঠিন শিলা, এটি ধরো আহ এখানে ধরো আবার নরম শিলা। তো নদী যখন উপর থেকে, দেখো নদী যখন বিশেষ করে, আমি বলে দিচ্ছি, দেখো নদী যখন বিশেষ করে এই যে উপর থেকে নেমে আসবে, উপর থেকে যখন নদী নেমে আসবে তখন কঠিন শিলাকে কম ক্ষয় করবে আর নরম শিলাকে বেশি ক্ষয় করলো, আবার জলগুলো এরকম পড়তে থাকবে, ঠিক আছে, অর্থাৎ জলগুলো উপর থেকে নিচ দিকে নেমে আসবে, তখন কিন্তু জলপ্রপাত তৈরি করবে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে কঠিন এবং কোমল শিলা অনুভূমিকভাবে যখন অবস্থান করবে, আড়াআড়িভাবে যখন অবস্থান করবে, তখন কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় করবে, তখন জলগুলো উপর থেকে লাফিয়ে লাফিয়ে নিচ দিকে পড়বে, তখন এই জলরাশিকে যখন উপর থেকে প্রবল বেগে নিচ দিকে প্রবাহিত হয় তখন তাকে কিন্তু জলপ্রপাত বলে। উদাহরণ দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি। ষষ্ঠঘাতের সূত্র কাকে বলে, দেখো 21 নম্বরের কোশ্চেন, ষষ্ঠঘাতের সূত্র। নদী যখন কি হয় বলতো, নদী নদীর গতিপথ, নদীর জলের গতিবেগ যখন দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ নদীর প্রবাহ যখন দ্বিগুণ হয়ে যায়, তখন নদীর বহন ক্ষমতা 2 টু দি পাওয়ার 6 মানে 64 গুণ বৃদ্ধি পায়। মানে বোঝা গেল, ধরো আমাদের গঙ্গা নদী কিংবা অজয় নদী কিংবা দামোদর নদী, ঠিক আছে, তোমরা যাই বলো না কেন, তো এই যে বা তিস্তা নদী, এই নদীগুলো, এই নদীর যদি গতিবেগ, নদীর জলের গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায়, নদীর গতিবেগ যা আছে, ঠিক আছে, ওর গতিবেগ যদি দ্বিগুণ হয়ে যায়, তবে তার বহন ক্ষমতা 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ 64 গুণ তার বহন ক্ষমতা বৃদ্ধি পায়। একে ষষ্ঠঘাতের সূত্র বলে। দেখো এই হপকিন্স, দেখো নদীর ষষ্ঠঘাতের সূত্র দিয়েছে কিন্তু হপকিন্স, এই নদীর ষষ্ঠঘাতের কিন্তু সূত্রের ধারণা দিয়েছে। নদী গ্রাস কাকে বলে, দেখো রিভার ক্যাপচার বা নদী গ্রাস কাকে বলে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও একটু জল খেয়ে নিই। নদী গ্রাস, এই নদীগ্রাস বা রিভার ক্যাপচার কাকে বলে, দেখো যখন পাশাপাশি, যখন সাধারণত দুটি অনুগামী নদী কাকে বলে, ভূমিভাগের ঢাল বেয়ে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। দেখো সাধারণত দুটি নদী যখন পাশাপাশি প্রবাহিত হয়, পাশাপাশি প্রবাহের ফলে দুটি নদীর মধ্যে যে নদীটি বেশি শক্তিশালী, সেই নদীটি কি করে বলতো, মস্তক দিকে, মানে মাথার দিকে ক্ষয় ক্ষয় করা শুরু করে, ক্ষয় করতে করতে অন্য পাশের অনুগামী নদীকে কি করে বলতো, গ্রাস করে ফেলে। তখন সেই প্রধান নদীটি অপর পাশে অনুগামী নদীর মধ্য দিয়ে জল, যাই বলো জল বা নুড়ি পলি বালি কাকর জল, সব জায়গায় ওই নদীর মধ্য দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তখন আহ 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 দুর্বল দুর্বল অনুগামী নদীকে ধরে ফেলে এবং ওর মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে, তখন একে বলা হয় কিন্তু নদীগ্রাস। আমি একটি এক্সাম্পল বলবো, দেখো ধরো একটি চিত্র, এটি একটি পাহাড়ের চিত্র, এই পাহাড় থেকে এই পাহাড় থেকে এই দিক থেকে একটি নদী প্রবাহিত হলো, একটি অনুগামী নদী প্রবাহিত হলো, এই দিকেও একটি নদী, দেখো এই দিক থেকেও একটি নদী প্রবাহিত হলো, দুটি নদী প্রবাহিত হলো, মানে
ধরো এটা তুমি, এটা তুমি, আর এটা ধরো তোমার বন্ধু, দুজন দুজনের পাহাড়ের দুদিক থেকে প্রবাহিত হলো, মানে অনুগামী নদী। তো তোমার তোমার যা ক্ষমতা, তোমার থেকে তোমার বন্ধুর ক্ষমতা বেশি, ঠিক আছে? তখন তোমার বন্ধুর ক্ষমতা বেশি, তখন এ মারামারি করে তোমাকে হারিয়ে দেবে। অর্থাৎ এই বন্ধু, এই দিকের যে অনুগামী নদীটি রয়েছে, সেই অনুগামী নদীটি ক্ষয় করতে 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 এই তোমাকে কি করবে, তোমাকে ধরে ফেলবে, তোমাকে ঘুষি মেরে, তোমাকে চড় থাপ্পড় মেরে তোমাকে ফেলে দেবে। তখন তোমার এই বন্ধু তোমার উপরে বসে পড়লো। অর্থাৎ দুটি অনুগামী নদীর মধ্যে যে নদীটি শক্তিশালী, সেই নদীটি মস্তক দিকে ক্ষয় করতে করতে অপর পাশের অনুগামী নদীকে কি করবে, গ্রাস করে ফেলবে। তখন এই এই দুটি নদী তখন একটি নদীর উপরেই কিন্তু প্রবাহিত হতে শুরু করবে। তখন একে কিন্তু বলা হয় নদী গ্রাস বা রিভার ক্যাপচার। দেখো, আরো ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে। নিক পয়েন্ট বা নিক বিন্দু কাকে বলে? দেখো, নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট নতুন ঢাল বা নবীন ঢাল পূর্বতন ঢালের সঙ্গে সংযুক্তিকরণের ফলে যে খাঁজ তৈরি করে, সেই খাঁজকে নিক পয়েন্ট বা নিক বিন্দু বলা হয়। এই নিক বিন্দুতেই কিন্তু কি হয় বলতো, এই নিক বিন্দুতেই কিন্তু জলপ্রপাত তৈরি হয়, ঠিক আছে? এই নিক বিন্দুতেই কিন্তু, এই যে নিক বিন্দুতেই কিন্তু জলপ্রপাত তৈরি করে। এটি হলো মেইন পয়েন্ট, এখানে কিন্তু জলপ্রপাত তৈরি করছে। এরপরে রয়েছে দেখো টম্বল কাকে বলে। টম্বল বিশেষ করে রয়েছে, দেখো তোমাদের টম্বলের ক্ষেত্রে আমি আরো কোশ্চেন তোমাদের দেবো। এটি কিন্তু রয়েছে সমুদ্রের সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দেখো, বিশেষ করে রয়েছে বিশেষ করে সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে টম্বলে রয়েছে পুরোদেশীয় বাত রয়েছে। তারপরে পুরোদেশীয় বাত ছাড়াও কিন্তু রয়েছে তোমাদের আরো রয়েছে বালিয়ারি রয়েছে, সৈকত শিরা রয়েছে। মানে সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ গড়ে ওঠে, তার মধ্যে কিন্তু টম্বেলও রয়েছে, স্পিট রয়েছে, পুরোদেশীয় বাত রয়েছে, এগুলো। তো টম্বল কাকে বলে বলতো? টম্বল একটি ভিভিআই কোয়েশ্চেন, তার কারণ গতবার দেয়নি, এই কোশ্চেনটি এবার দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ আমি বলে দিচ্ছি, সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে নুড়ি, পলি, বালি, কাঁকড় এগুলো জমা হয়ে যে বাঁধ তৈরি করে, সেই বাঁধের একটি অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে, অপর অংশ সমুদ্রের মধ্যে যে বিভিন্ন দ্বীপ রয়েছে, সেই এক বা একাধিক দ্বীপের সঙ্গে যুক্ত হবে, তখন তাকে বলা হয় কিন্তু টম্বল। ওকে, আমি একটি চিত্র এঁকে দিচ্ছি। দেখো, আমি একদম একটা চিত্র, খুব সুন্দর একটি চিত্র এঁকে দিচ্ছি। আমি সুন্দর বলবো না, আমি চিত্র অত আঁকতে পারি না, তাই যেটুকু সম্ভব আমি তোমাদের একটি চিত্র এঁকে দিচ্ছি। ধরো এটি স্থলভাগ, এটি স্থলভাগ, আর স্থলভাগ এটি সমুদ্র। দেখতে পাচ্ছ এটি সমুদ্র। এই সমুদ্রের মধ্যে একটি দ্বীপ রয়েছে, একটি দ্বীপ রয়েছে, এগুলো এক একটা দ্বীপ রয়েছে। তো কি করেছে বলতো, সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে, এটি উপকূল, সঞ্চয় কার্যের ফলে নুড়ি, পলি, বালি, কাঁকড় এগুলো জমায় এক একটা বাঁধ তৈরি করেছে। সেই বাঁধের একটি অংশ একটি দ্বীপের সঙ্গে যুক্ত হলো, আর একটি দ্বীপের সঙ্গে যুক্ত হলো, একটি দ্বীপের সঙ্গে যুক্ত হলো। মানে এক কথায় বলবে, সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে যে বাঁধ তৈরি করে, সমুদ্রের যে সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে যে বাঁধ তৈরি করে, সেই বাঁধের একটি অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকবে, মানে উপকূলের সঙ্গে, আরেকটি অংশ এক বা একাধিক দ্বীপের সঙ্গে যুক্ত থাকবে, তখন তাকে বলা হয় টম্বল। যেমন মান্ডার উপসাগরে এরকম হেয়ার দ্বীপ, একটি দ্বীপ রয়েছে হেয়ার দ্বীপ, এরকম টম্বল কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু তোমার রয়েছে গ্রেট ব্রিটেনের রয়েছে, দেখো গ্রেট ব্রিটেনেও কিন্তু চর্চিল যে দ্বীপটি রয়েছে, ঠিক আছে, সেখানেও কিন্তু গ্রেট ব্রিটেনও কিন্তু এরকম অসংখ্য টম্বল রয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এরকম অসংখ্য টম্বল রয়েছে, যেগুলো কিন্তু এক বা একাধিক দ্বীপের সঙ্গে যুক্ত রয়েছে। তো তোমরা যারা এই ধরনের পিডিএফ নেবে, টোটাল পিডিএফ একটা পিডিএফ এর মধ্যেই চাইছো, তোমাদের টার্গেট একাডেমি প্রকাশনী থেকে তোমাদের সবাইকে স্বাগতম, যারা পিডিএফ নিয়েছো। আর এখনো যারা তোমরা পিডিএফ নেওনি, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আর তোমাদের কিন্তু পেমেন্ট করবে, এই নাম্বারে পেমেন্ট করবে, ঠিক আছে? তোমরা টোটাল পিডিএফ কিন্তু এইভাবে পেয়ে যাবে, আর একটা পিডিএফ এর মধ্যেই তোমাদের থাকছে, ঠিক আছে, 4th সেমিস্টারের। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই, টাটা।